আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 6 এর একটা বিজ্ঞান বইয়ের টপিক নিয়ে আলোচনা করব। ক্লাস 6 এর বিজ্ঞান বইয়ের অনেকগুলো টপিকস আছে। আমরা নির্দিষ্ট করে চলে যাই। নির্দিষ্ট করে চলে গেলে আছে হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টার আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করি। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী সংগঠন। এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব 21 নম্বর পেজ। সংক্ষেপে বলতে চাই উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদ বলতে আমরা যে গাছপালা যেটা আছে সেটা আমরা উদ্ভিদ বলতে আমরা খুব সহজে চিনি। গাছপালা যার মাধ্যমে আমরা ফলমূল পাই। আর হচ্ছে প্রাণী বলতে আমরা যদি প্রাণী বলতে যাদের জীবনে চলাফেরা করে যেমন মানুষ আমরা প্রাণী। মানুষ বা পশুর ভিতরে যারা আছে ঠিক আছে না, যেমন হচ্ছে গরু, ছাগল, এরা হচ্ছে এই প্রাণীর ভিতরে পড়ে। এবং উদ্ভিদ হচ্ছে উদ্ভিদ আমরা যা দেখতে পাই, যার জীবন আছে কিন্তু জড় পদার্থ থাকে তাদেরকে আমরা উদ্ভিদ বলি। তো এই চ্যাপ্টার বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে হচ্ছে আমরা পৃথিবীতে যা দেখি তা দুইভাবে ভাগ করি। একটা হচ্ছে জড়, একটা হচ্ছে জীব। জড়ের ভিতরে কী পাই আমরা পৃথিবীতে যা দেখি তার মধ্যে জড় জীবন তত্ত্ব। জড় হচ্ছে যার জীবন নেই এবং যা অন্যান্য কার্যকলাপ নেই, কার্যকলাপ বন্ধ, তার নিজস্ব কোনো বাহ্যিক কোনো শক্তি আছে কিন্তু তার কোনো কার্যকলাপ নেই, নিজস্ব কোনো স্থানান্তর নেই। হ্যাঁ, সে অন্যান্য বাহ্যিক কোনো বলে বা যে কোনো তাপে সে চেঞ্জ হয়, সে পরিবর্তন হয়। যেমন লোহা পরিবর্তন হয়ে যায়, বাহ্যিক অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড পানির সংস্পর্শে সে জং ধরে যায় এবং চলে যায়। কিন্তু জীবের দিক থেকে আমরা বলবো সেটা বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন হয়। ঠিক আছে, শারীরিক পরিবর্তন হয় এবং ওদের একটা গাঠনিক পরিবর্তন চেঞ্জ হয়, যেমন উচ্চতা বাড়ে, কেউ ফ্যাটি হয়, মোটা হয়। প্রাণীদের ভিতরেও একজনের বিভিন্ন রকমের গঠনগত দিক পরিবর্তন হয় এবং এদের স্থানান্তর হয়। আর হচ্ছে একটা প্রজন্ম থেকে প্রজন্ম স্থানান্তর হয়। সেই মাধ্যমে আসলে জীবজড় আমরা পার্থক্য করি। তাহলে জড় হচ্ছে যা ধরি এই আমাদের টেবিল দেখি এবং তাদের গঠনটা কী তাদের গঠনের ভিতরে তাদের গঠন হয়, যেমন তাদের আমরা যেটা পড়ছি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ঠিক আছে না, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের বন্ধনগত যেমন বন্ধনগত কাঠামো যেটা আছে, যেমন আমরা H2O পানিকে 3 ভাগে ভাগ করা যায়, দেখা যায় কঠিন, তরল, হ্যাঁ, আবার বায়বীয়। তো এইগুলো ভাগ তো করেছে গঠনগত দিক থেকে, বিভিন্ন তাপমাত্রার দিক থেকে। কিন্তু H2 আমরা ভাগ করি যেমন হাইড্রোজেনের কয়টা থাকে, একটা, আবার অক্সিজেনের কয়টা থাকে, 6টা। ঠিক আছে না, যদি আমরা একটা ভাগ করি তাহলে দেখা যায় অক্সিজেন এবং হাইড্রোজেন দুজনকে কীভাবে করে ভাগ করে তারা একক গঠন করে। কিন্তু প্রাণীর ক্ষেত্রে সেটা নয়। এই প্রাণীর ক্ষেত্রে এবং উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে যারা হচ্ছে জড় নয়, উদ্ভিদ, জীব, তাদের নিয়ে আমরা আলোচনা করবো। সেটা আমরা আসলে চলে যাই একটু করে চলে যাই, সংক্ষেপে চলে যাই। যেটা হচ্ছে আমরা বইয়ের আগে আমরা নিজেরা কিছু একটু করে তৈরি করি। যেমন আমি যখন বলছিলাম যে জড় এবং জীবনের পার্থক্য করে কি, ধরো জড় পদার্থের ভিতরে যেটা গঠনগত দিক যেটা আছে সেটাকে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং অক্সিজেনের গঠন, হাইড্রোজেন বন্ধন, দুইটা হাইড্রোজেনের একটা করে খালি থাকে, অক্সিজেনের খালি থাকে দুইটা, সেই দুইটা বন্ধনকে হাইড্রোজেন একটা বন্ধন করতে পারে, সেরকম করে জড় গঠন করা হয়। ওকে, এখন এই ইলেকট্রন, নিউট্রন কিন্তু গঠনগত দিক থেকে উদ্ভিদ প্রাণী কোষে থাকবে, কারণ উদ্ভিদ প্রাণী কোষের গঠনগত কিন্তু কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, হ্যাঁ, ওখানে পানি থাকবে। তাদের গঠনগত কিন্তু এইসব কার্বন, হাইড্রোজেন, ইলেকট্রনের বন্ধন থাকবে। কিন্তু এই বন্ধন ছাড়াও তাদের যে বৈশিষ্ট্য সেটা প্রকাশ করার জন্য অনেক কিছু এখানে থাকে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। দেখা যাচ্ছে যেমন আমাদের এই চ্যাপ্টারে আমরা যদি কোষ নিয়ে আলোচনা করবো, এই কোষের ভিতরে কী থাকবে দেখা যাচ্ছে, আমি যদি সংক্ষেপে উদ্ভিদ কোষ থাকবে এবং প্রাণী কোষ থাকবে। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষটা কি? এই কোষ হচ্ছে সেই গাঠনিক একক। আমরা যে জড় পদার্থের বললাম গাঠনিক একক, জড় পদার্থের ভিতরে গাঠনিক একক ধরছি। তেমনি এই জড় যদি আমরা জীব নিয়ে আসি, জীব পদার্থের গাঠনিক একক হচ্ছে এই কোষ, উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষের গঠনগত দিক মধ্যে কিছু পার্থক্য আছে, এগুলো আমরা কিছু আলোচনা করবো। উদ্ভিদ কোষে আসলে প্রাচীর থাকে, যেটা হচ্ছে প্রাণী কোষের প্রাচীরটা থাকে না। তারপরে সাইটোপ্লাজম যেগুলো কমন, সেগুলো দেখা যাচ্ছে গোলগী বস্তু, কোর ঝিল্লি, ভিতরের ঝিল্লি যেটা কোর ঝিল্লি সেটা আছে, সাইটোপ্লাজম আছে। প্লাজম বলতে তরল পদার্থ প্লাজম বলা হয়। আসলে নিউক্লিয়াস তার গঠনগত দিক, যে অভ্যন্তরের প্রত্যেকটা কোষকে পরিচালনা করে। কোষের পরিচালনার একক যেটা নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াস আমরা বলতে বুঝি যেমন পরিবার নিউক্লিয়াসকে মা, এরকম করে বোঝা যায়। তেমনি হচ্ছে একটা কোষের নিউক্লিয়াস হচ্ছে কোষের যে প্রধান যেটা নিউক্লিয়াস। তারপরে আন্তঃকোষীয় জালিকা থাকে, বিভিন্ন গঠনগত দিক থেকে মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয়। কারণ মাইটোকন্ড্রিয়া যে খাবার বা এটার গাড়ি চলতে যেমন ফুয়েল লাগে, তেল লাগে, তেমনি একটা কোষ চলতে গেলে কিন্তু মাইটোকন্ড্রিয়াকে আসলে ধরা হয়। ঠিক আছে, তো আমরা কোষকে তার দুই ভাগে আসলে কোষকে ভাগ করা হয়, আদি কোষ, প্রকৃত কোষ। আদি কোষটা যেটা আছে সেটা কি? আদি কোষ আমরা ধরি আদি কোষ যেটা প্রকৃতভাবে গঠন নয়, যার সব কিছু বিন্যস্ত নয়, আমরা ধরি সব কিছু বিন্যস্ত নয়, সেটা হচ্ছে আদি কোষ। যেমন ব্যাকটেরিয়া, তারপর আমাদের যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে আদি কোষ, যারা নিজেরা আসলে সব কাজ করতে পারে না, তাদের কাজ করতে অন্য কারো পোষক দরকার হয়। যেমন আমরা যেমন ব্যাকটেরিয়া বা ছত্রাক, কিন্তু নিজে কাজ করতে পারে না, তারা অন্য কোনো পোষকের মাধ্যমে হলে তারা নিজেকে প্রস্ফুটিত করতে পারে। আর প্রকৃত কোষ হচ্ছে সেম থেকে খাদ্য আনতে পারে, সেটাকে শক্তি যোগায়, সেটাকে বাড়ায় এবং মাইটোসিস প্রক্রিয়ায় বা মিওসিস প্রক্রিয়ায় তারা রূপান্তর ঘটে, তাদেরকে বংশ বিস্তার করা হয়। হ্যাঁ, সেটা হচ্ছে প্রকৃত কোষ আসলে। হ্যাঁ, তারপরে এখানে জনন কোষ আছে এবং বডি কোষ দিয়ে ভাগ করা যায়। তো এখানে কিছু আছে, এখানে তোমরা যদি বা আপনারা যারা আছে তারা পড়ে লিখতে পারেন কী আছে, এটা একটু সিনিয়র হিসেবে আপাতত আমাদের দরকার নেই। ঠিক আছে, এরপরে এটা যেহেতু আমরা বলছি উদ্ভিদ কোষের মধ্যে কিছু পার্থক্য আছে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য অল্প কিছু পার্থক্য যেমন দেখা যায়, এটা আসলে উদ্ভিদ কোষ, এই অংশগুলো হচ্ছে উদ্ভিদ কোষ, আর এটা হচ্ছে উদ্ভিদ কোষ, আর এই যেগুলো আছে এগুলো হচ্ছে প্রাণী কোষ। প্রাণী কোষ যেমন উদ্ভিদ কোষে নিজের আকার পরিবর্তন করতে পারে না, উদ্ভিদ কোষ নিজের আকার পরিবর্তন করতে পারে না। তারপরে প্রাণী কোষ নিজের আকার পরিবর্তন করতে পারে, সেন্ট্রিওল থাকে না, সেন্ট্রিওল থাকে, লাইসোজোম থাকে। তারপরে নিউক্লিয়াসের সাইটোপ্লাজম এক কোণে থাকে, নিউক্লিয়াস সাধারণত কেন্দ্রে থাকে, দেখা যাচ্ছে নিউক্লিয়াস সাধারণত কেন্দ্রে থাকে। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কেন্দ্রে থাকে, আর নিউক্লিয়াস যেটা থাকে সেটা এক কেন্দ্রে থাকে। এই যে এটা এক দিকে মাঝখানে ধরি, তাহলে এর মাঝখানে এক কেন্দ্রে থাকবে। এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলতে চাচ্ছি। তারপর অনেক কিছু আছে, অত কিছু দরকার থাকে না, কয়েকটা লিখলে হতো ক্লাস 6 জেনারেল। আর পার্থক্য যদি কমন পার্থক্য বলে দিতে হয়, তাহলে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে প্রধান পার্থক্য কি আছে? উদ্ভিদ কোষ দেখা যাচ্ছে কোষ প্রাচীর, যে লাস্টে বললাম এই যে অংশ যেটা আছে এটা হচ্ছে কোষ প্রাচীর, বাইরের অংশটা কোষ প্রাচীর। আর প্রাণী কোষ দেখা যাচ্ছে একটাই থাকে কোষ প্রাচীর। তাহলে এই বাইরের কোষ প্রাচীরটা প্রাণী কোষের ভিতরে নাই। কোষ প্রাচীর তারাপীয় থাকবে আর প্লাজমা তারাপীয় থাকবে। প্লাজমা আছে এক ধরনের তরল পদার্থ, এখানে এক ধরনের তরল পদার্থ দ্বারা এখানে আগে দেখা যায় তরল পদার্থ প্লাজমা আছে। ঠিক আছে, প্লাস্টিক বলতে প্লাস্টিক কি বলা আছে, রং দেখানো যায়, রং লাগে, রঙের জন্য প্লাস্টিক উপস্থিত থাকে, যেটা উদ্ভিদ কোষে আছে। প্রাণী কোষে প্লাস্টিক দরকার নাই। কোষ গহ্বর বড় থাকে, যেটা কোষ গহ্বর থাকে, বড় কোষ গহ্বর থাকে, আর এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বর থাকে।
ভিতরে চলে যাই, কত নম্বর পৃষ্ঠা, 21 নম্বর পৃষ্ঠা। ওকে, উদ্ভিদ মাইক্রোস্কোপ এই কোষের একটা রূপ দেখাইছে, আসলে দেখাতে চাইছে কোষ আছে। আমি যা বললাম জীবদেহের গঠন এবং একক কাজ যেটা করে সেটা কোষ, প্রত্যেকটা একটা কোষ দিয়ে এগুলো গঠিত, প্রাণী বা উদ্ভিদ গঠিত, হ্যাঁ, বা জীব গঠিত। জড়ও কিন্তু সেম গঠিত, জড় কিন্তু অনেকগুলো অণু গঠন, ঠিক আছে না, অণু দ্বারা গঠিত। এই অণুর যে কার্বন পরমাণু সেগুলো কিন্তু প্রাণী কোষে বর্তমান, কিন্তু সেটা ছাড়াও উদ্ভিদ কোষ যেটা প্রাণী এবং জীবের ভিতরে জীবকোষ যেটা প্রাণী কোষ, সেখানে আলাদাভাবে ব্যাখ্যা করা যায়। যেমন মানুষ গাছ প্রাণী অসংখ্য কোষ দিয়ে গঠিত, কারণ কোষের কারণে কিছু বড় ছোট হচ্ছে, আর জড় পদার্থ কিন্তু বড় ছোট হয় না। সেটা বিভিন্ন কারণে, যেমন তো গাছ, মরা গাছ বা জীবিত গাছ ফুলে যায় পানির কারণে, সেটা অন্য কোনো প্রভাবের কারণে। কিন্তু জীবকোষ কিন্তু বৃদ্ধি পায়, মানুষ বৃদ্ধি পায়, প্রাণী বৃদ্ধি পায়, বিভিন্ন কাজে তাদের অঙ্গ সংগঠন বৃদ্ধি পায়, সেটা হচ্ছে ওই কোষের কারণে প্রভাব পড়ে। তো এগুলো আসলে সিম্পল কথা, যে অবস্থা আমাদের আছে। এই কোষকে পর্যবেক্ষণ করে কি মাধ্যমে, ছোট ছোট ক্ষুদ্র কণা বস্তুকে দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র দেখা। অনুবীক্ষণ যন্ত্র মানে কি, অণু প্রক্ষেপণ করা, অণুকে যন্ত্রটা যে যন্ত্র পর্যবেক্ষণ করা যায়, তাহলে অণু পর্যবেক্ষণ যন্ত্র। অণু আমরা যেটা বুঝলাম, অণু পর্যবেক্ষণ যন্ত্রকে আসলে অনুবীক্ষণ যন্ত্র হিসেবে করা হয়। অনুবীক্ষণ যন্ত্র থেকে আবিষ্কার করছে লিওনেল হুক আবিষ্কার করছেন, তিনি প্রথম উত্তর লিওনেল হুক প্রথম আসলে কোষ দেখে এবং কোষ নিয়ে পর্যালোচনা করে। এক কোষী যে বহুকোষী, এক কোষী প্রাণী আছে যেমন অ্যামিবা, একটা কোষের মাধ্যমে সেই একটা প্রাণী বা তারপর কার্যক্রম শেষ করে। এবং বহুকোষী যেমন মানুষ বহুকোষী, ম্যাক্সিমাম প্রাণী হচ্ছে বহুকোষী প্রাণী, বহুকোষী একটা কোষ আরেকটা কোষের সাথে সংস্পর্শ করে একজন আরেকজনের কাজ করে, এককভাবে তারা কাজ করা হয়। যেমন জড়বস্তু থেকে একটি বৃহৎ বস্তু যেটা একটা লোহার অংশ ভাঙা যায়, তার গঠনগত শক্তিটাকে ভেঙে সেটা ভাঙতে হয়। এমনি তার উঁচু কণার একসাথে গঠনগত যেভাবে একক হয়, এককভাবে বৃহৎ একটা অংশ গঠিত হয়, তেমনি আসলে উদ্ভিদ কোষ বা উদ্ভিদ যারা বহুকোষী তারাও এককভাবে গঠনগত দিকে একটা রূপ ধারণ করে আর কি। তো যে কোষের প্রকার কী আছে আমরা আগে আলোচনা করছি, এখানে কোষ প্রাচীর, যে কোষের পাশে আছে যেটা উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। প্রোটোপ্লাজম আসলে হচ্ছে দেখা যাচ্ছে যদি আমাদের একটা কোষ যদি হয় ধরি, কোষ এবং নিউক্লিয়াস, এই কোষ এবং নিউক্লিয়াস এই যে মাঝখানে যে অংশগুলো আছে বা যেসব অংশগুলো প্লাস্টিক বা অন্যান্য যে অংশগুলো আছে, এইগুলো যে তরল পদার্থ আছে এইগুলোকে প্রোটোপ্লাজম বলা হয়, ঠিক আছে। পাতলা পদার্থ হচ্ছে জেলিনের তত্ত্বকে, এই যে বলে যে জেলিনের তত্ত্বকে আধা তরল অংশ প্রোটোপ্লাজম বলা হয়। কোষে থাকে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস থাকে, আলোচনা করলাম। এই খুব সহজ, এটা আগেও দেখাইছি এবং এটা চিত্রিত করে নিজেরা প্র্যাকটিস করলে আসলে একবার প্র্যাকটিস করলে আসলে হয়ে যাবে। কোষঝিল্লি, কোষ প্রাচীরের ভিতরে যে সাইটোপ্লাজমগুলো ধারণ করে আসে ওগুলো আসলে কোষঝিল্লি বলা হয়। সাইটোপ্লাজম হচ্ছে ওই অংশ যে কোষঝিল্লির ভিতরের যে থকথকে তরল যেটা বলা হয়েছে, অর্ধতরল বিভিন্ন তরল অংশগুলো যে ধারণ করে সেটাকে সাইটোপ্লাজম বলা হয়। এই ধারণ করা অংশের ভিতরে আছে প্লাস্টিক। এই প্লাস্টিকগুলো কি হয়, বর্ণ দ্বারা বিভিন্ন রং দেখায়, যেমন পাতা বা অন্যান্য যারা আছে। প্লাস্টিক সাধারণত উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। বিভিন্ন রং ধারণ করার জন্য আসলে প্লাস্টিক থাকে, খুব সিম্পল। প্লাস্টিক আসলে রঙের প্রকাশ করার জন্য আসলে প্লাস্টিক করা হয়, আর কিছু না। আর কোষ গহ্বর, কোষ আসলে ফাঁকা অংশ হিসেবে আলোচনা করা হয়। ফাঁকা অংশ যেটা করা হয়, গহ্বর মানে ফাঁকা, কোষের ভিতরে বিভিন্ন খালি অংশ থাকবে, সেটাকে আসলে কোষ গহ্বর বলা হয়। এটা ফুল পড়ে আসলে বোঝা যাবে, একবার পড়লে মনে থাকবে কোষ গহ্বর থাকবে। এরপর মাইটোকন্ড্রিয়া আছে, যেহেতু গাড়ি চলতে হলে ফুয়েল লাগে, মানুষ চলতে গেলে কিন্তু খাওয়া লাগে। এখন এই খাওয়াগুলো অংশটুকু যেমন কোষ, এই কোষগুলো কিন্তু বৃহৎ অংশ এককভাবে হয়ে গেলে আমাদের শরীরে যাবতীয় শক্তি সঞ্চয় করে। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ শক্তি সঞ্চয় অংশগুলোকে একক অংশ, এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে আসলে এই যে কোষটাকে শক্তি দেয় হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এটা বলে হবে। নিউক্লিয়াস হচ্ছে এই কোষটা কীভাবে চালবে, এই কোষটা কী চলবে, কীভাবে চলবে না চলবে, কীভাবে চলবে, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে আসলে থাকে কি, নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, এর মধ্যে ক্রোমোজোম থাকে, এটা হচ্ছে নিউক্লিয়াস। টোটালটা নিউক্লিয়াসের গঠনটা খুব ইম্পর্টেন্ট। এটাও নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, সেম নিউক্লিওলাস যেটা অভ্যন্তরে থাকবে, এবং নিউক্লিওপ্লাজম যেটা তরল থাকবে, নিউক্লিওপ্লাজম আর নিউক্লিয়ার রন্ধ্র হচ্ছে ফোটা থাকবে, নিউক্লিয়ার রন্ধ্র ক্রোমাটিন তন্তু থাকবে, যেটা ক্রোমোজোমের অংশ থাকবে। এই খুব বেশি না, গঠনগতভাবে দিক থেকে পড়লে সহজ মেমব্রেন হচ্ছে পর্দা, যেটাকে বলা হয় বাইরের আবরণ, সেটাকে বলা হয় মেমব্রেন। প্লাজম মানে তরল বস্তুর অংশগুলোকে পর্দা থেকে, নিউক্লিওলাস যেটা ভিতরে থাকা অংশ, নিউক্লিওলাস থাকে বলা হয়, ঠিক আছে। জীবদেহ কোষের বলা হয়েছে আমাদের জীবদেহে যে অংশগুলো বিভিন্ন ধরনের কলাতন্ত্র আছে, আমাদের জিহ্বা আছে, আমাদের ঠোঁট আছে, চোখ আছে, তো বিভিন্ন রকমের আমাদের অঙ্গ সংগঠন আছে, যেমন চুল আছে। তো তাদের এইসব প্রকাশটা কীভাবে করবে, এগুলো প্রকাশ করা হচ্ছে কোষ, একক সমষ্টিগত কোষগুলো সে ধারণ ভাগ করে। সেই কোষগুলো চুলের কোষগুলো, যেমন হচ্ছে আমাদের যেমন ব্রেনের কোষগুলো কী কাজ করবে, তারপর পাকস্থলীর কোষগুলো কী কাজ করবে, তারপর আমাদের পেশি কোষগুলো আছে, পেশি কোষগুলো কী কাজ করবে, ঠিক আছে। আমাদের খাদ্যতন্ত্র আছে, খাদ্য নালী আছে, সেই কোষগুলো কী কাজ করবে, আলাদা আলাদা কোষ। তো অবশ্যই আমাদের জীবদেহের প্রতিটা কোষ আলাদা গঠন করবে, এভাবে কাজ করবে, সেগুলো হচ্ছে আসলে বলা হয়েছে। যেমন কলা, যেটা বললাম, বিভিন্ন জিহ্বা আছে, সেগুলোকে কলা বলা হয়। বিভিন্ন অঙ্গ গঠন কীভাবে করবে, খাদ্য উৎপাদন করবে, শক্তি উৎপাদন করবে, বিভিন্ন যেমন মাইটোকন্ড্রিয়া করবে। ড্যাশ কোষে কোষ প্রাচীর থাকে, তাহলে এটা আমরা একটু সমাধান করে থাকি উদ্ভিদ কোষে, ঠিক না। উদ্ভিদ কোষে প্লাস্টিক। ড্যাশ কোষের বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। ড্যাশ কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, কোষ গহ্বর থাকে প্রাণী কোষে। সাধারণত কোষ গহ্বর থাকে না, ক্ষুদ্র ক্ষুদ্র অল্প থাকে বা থাকে না। কোষ প্রাচীর ড্যাশ পদার্থ দ্বারা গঠিত, ক্রোমাটিন বা কোষ প্রাচীর কী দেয় এটা একটু দেখে নিই। ড্যাশের ভিতর নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু দেয়, নিউক্লিয়াসের ভিতরে, ঠিক আছে না। সংক্ষিপ্ত একটু করে চিত্র অঙ্কন করো, খুব সিম্পল, এরকম করে চিত্র অঙ্কন করবে, যেটা যেমন উদ্ভিদ কৌশল, প্রাণী কৌশলে একটু ভাগ করে করতে পারো। আর প্রাণী কৌশলে এরকম 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 ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করে করতে হয়, অনেকটা করতে হয়, দেখাতে হবে। যেমন এটা হচ্ছে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, যেটা দেখাতে হবে। তারপর এখানে যেটা আছে পেঁয়াজের কোষে উদ্ভিদ কোষের কারণ হচ্ছে কোষ প্রাচীর আছে। কোন বিজ্ঞানী রবার্ট হুক প্রথম দেখছেন নিউক্লিয়াসের কাজ কি, নিউক্লিয়াসের কাছে কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা, কারণ কোষের আকৃতি ঠিক রাখা এটা না, এটা হচ্ছে যে বাইরের অংশটাকে ঠিক রাখে খাদ্য সঞ্চয় কাজ করা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, খাদ্য সঞ্চয় কীভাবে মাইটোকন্ড্রিয়া। সাইটোপ্লাজম ধারণ করা, সাইটোপ্লাজম ধারণ করা, অংশগ্রহণ করে। তো এখানে নিউক্লিয়াস কি, কোষের যে ধারক বাহক অংশ আছে এবং কোষের ভিতরে যে